আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলা ক্লাসে। তো যারা আজকে আমাকে এই মুহূর্তে দেখছেন কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? আজকে একটু বোর্ডটা হয়তো একটু ঘোলা দেখতে পারেন, তবে আশা করছি লেখা দেখতে খুব বেশি সমস্যা হবে না। আজকে আসলে বোর্ডের সেটআপটা আমার ওয়ালে হওয়ার কথা, ওয়ালে না হয়ে জানালাই করা হয়েছে, কারণ ড্রিল মেশিন আজকে সমস্যা, রুম চেঞ্জ হয়েছে, সবকিছু মিলিয়ে সেটাতে একটু হয়তো আপনি অড ফিল করতে পারেন, তবে ওইদিকে মনোযোগ না দিয়ে আজকে ক্লাসের পরের দিকে মনোযোগ দিয়ে তাহলে আশা করছি যে এই সমস্যাটা ফিল হবে না। ঠিক আছে? তো যারা যারা যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন যে আপনারা কেমন আছেন আর কোথা থেকে দেখছেন, দুইটা বিষয় একটু জানেন। ঠিক আছে? যে আপনি কেমন আছেন প্লাস আপনি দেখছেন কোথা থেকে। ওকে, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। এর আগে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি ক্লাসে দেখা সাক্ষাৎ আমার হয়েছিল। আজকে আবার আপনাদের সঙ্গে নতুন করে ক্লাসে আসছি। আজকে আমাদের লেকচার 4 হবে। আর আশা করছি আপনাদের কাছে একটা বই আছে সবার কাছে। আপনারা কি সবাই আমাদের এই প্রাইমারি কোর্সের জন্য একটা বাংলা যে বই আছে বা নেটশিট আছে, এই নেটশিটটা কি কালেক্ট করেছেন? এটা কালেক্ট করবেন। এখানে দেখবেন যে খুব সুন্দর করে সহজ করে সবকিছু লেখা আছে, এবং মজার বিষয় হচ্ছে যে এটা একদম সাজেশন আকারে দেওয়া, যে আপনার যে কোনো মানে বাংলার যে কোনো জবের প্রিপারেশনের জন্য সাজেশনমূলক যদি কোনো বই প্রয়োজন হয় তাহলে এটা আপনার জন্য খুব কাজে দিবে। ঠিক আছে? আর আজকে লেকচার 4টাও কিন্তু টপিক বেশ বড় সড়ো টপিক আছে কয়েকটা, যেমন আছে সন্ধি আছে, উপসর্গ আছে, ধ্বনির পরিবর্তন আছে। মানে প্রত্যেকটাই খুবই মানে ইম্পর্টেন্ট বলতে পারি, আবার প্লাস বড় চ্যাপ্টার। তো তার মধ্যে বেশ সন্ধি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং সন্ধি থেকে প্রচুর প্রশ্ন আসে। এই জন্য আজকে চিন্তা করেছি যে আমি সন্ধির ক্লাসটাই সবার আগে করাবো। ঠিক আছে? এরপর যদি কারো উপসর্গের ক্লাসের প্রয়োজন মনে হয় যে হ্যাঁ মনে হচ্ছে যে না আমাকে উপসর্গ করতে হবে, আমি উপসর্গ পড়াবো। নাইন আমি বলছি একদমই দেখা যায় না, আসলে কি একদমই দেখা যাচ্ছে না? ওকে আমি একটু আমার ল্যাপটপে চেক করি। আচ্ছা, একটু আপনি আরেকটু কাছ থেকে দেখা ট্রাই করেন। একদমই দেখা যাচ্ছে না, এটা কেমন যেন হয়ে গেল। ঘরের লাইটটা অন করুন ভাই, ঘরের লাইট অন করা আছে, মনে হচ্ছে অফ করলেই দেখতে পাবেন। ঘরের লাইট তো অনই করা, আচ্ছা অফ করে দিলাম কি আলোর কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে? না, ডিফারেন্স ক্রিয়েট করছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু বোর্ডে যদি লিখি একটু দেখুন তো আপনি আমার লেখাটা বুঝতে পারেন কিনা। লেখা কি দেখা যাচ্ছে? লেখাগুলো কি দেখতে পাচ্ছেন? এটা তো লিখছে না ভালোভাবে, এটাও ঘোরা লিখছে। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে না কিন্তু। আজকে একটু কষ্ট করুন ভাই, হবে। আমরা নেক্সট ক্লাসটা বাংলা আমার ক্লাসটা ইনশাআল্লাহ ঠিকভাবে দিতে পারি। ঠিক আছে? আজকে আসলে রুম বাসা চেঞ্জ করতে হয়েছে। তাছাড়াও এর আগে যে ক্লাসটা নিতাম ওটাও আরেক রুমে, এখন রুমটাও চেঞ্জ করতে হয়েছে। গতকালকে শিফট হয়েছি। আর হচ্ছে যে হচ্ছে কি বলে ড্রিল করে বাজারে ওই ফ্যান লাইট লাগায়, সেই এসেছে কালকে ড্রিল মেশিন ছাড়া এসেছে, এবং আজকে রাতের দিকে হয়তো সে আসতে পারে বলছে। তো দ্যাটস ওয়াই আমি যে জায়গাতে ড্রিল করলে আমি আমার বোর্ডটা ভালো করে সেট আপ করতে পারবো, সেই জায়গাটাতে আমি ড্রিলটা করতে পারিনি। ঠিক আছে? তো আশা করছি নেক্সট ক্লাসগুলোতে এরকম সমস্যা থাকবে না। আপনারা এটাকে একটু ক্ষমার সঙ্গে দৃষ্টিতেই দেখবেন। আশা করছি নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ ঠিকঠাক ভাবে লাইভ শট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, চলো আমরা পড়াশোনার দিকে মনোযোগ দিই। যেহেতু আজকে পড়াশোনার টপিক অনেক, আজকে আমরা প্রথমেই শিখবো হচ্ছে যে টপিকটা হচ্ছে সন্ধি। কি শিখবো? আজকে শিখবো হচ্ছে সন্ধি। আজকে দেখছি মার্কার থেকে শুরু করে যা কিছু সবই ডিস্টার্ব, লাইট আলো বহুত। ওকে, সমস্যা নেই, আমার কথা শুনলেও হবে। প্রথমে আমরা সন্ধির বেসিক যে বিষয়গুলো আছে, বেসিক যে তথ্যগুলো আছে আমরা সেগুলো শিখে ফেলবো। ওকে? আচ্ছা ঠিক আছে, একটু বড় করে লিখেন। আমি আচ্ছা একটু ট্রাই করবো বড় করে লেখার জন্য, যেন আপনি দেখতে সুবিধা হয়।
আজকে আমরা প্রথমে যে টপিক শিখবো তা হচ্ছে সন্ধি। আর সন্ধি থেকে আপনি প্রতিনিয়ত বা বরাবরই প্রশ্ন কমন পাবেন, মনে রাখবেন এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। তো সন্ধির বেসিক তথ্যের মধ্যে আমরা যেগুলো পড়ে শিখবো এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। যেমন দেখেন, আপনাকে যদি বলা হয় যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, আপনাকে যদি প্রশ্ন করি সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, দেখে উত্তর দেন। কি মনে আছে যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে আপনার উত্তর কি হবে? ওকে, সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এরপর দেখেন, আমরা যদি সন্ধিকে ভাঙ্গি বা বিশ্লেষণ করি, যদি সন্ধিকে ভাঙ্গা হয় বা বিশ্লেষণ করা হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো যে সম যোগ ভা যোগ রস্বই। দেখেন সন্ধির বিশিষ্ট রূপ হচ্ছে সম যোগ ভা যোগ রস্বই। এটা হচ্ছে সন্ধির বিশিষ্ট রূপ। তার মানে দেখেন আমরা বলতে পারি যে সন্ধিকে যদি ভাঙ্গা হয় বা বিশ্লেষণ করা হয়, তাহলে আমরা এটা প্রত্যয় সাহিত্য শব্দ পাচ্ছি। কারণ এখানে একটা কৃত প্রত্যয়ের সাইন আছে। সন্ধিতে আমরা কৃত প্রত্যয়ের সাইন পাচ্ছি। ঠিক আছে, তাহলে সন্ধি কৃত প্রত্যয় সাহিত্য শব্দ, আমরা এইটাও বলতে পারি। এরপর দেখেন সন্ধি অর্থ কি। যদি আপনাকে প্রশ্ন করে যে সন্ধি অর্থ কি, আমরা জানি যে সন্ধি অর্থ হচ্ছে মিলন, তাই না? এটা খুবই কমন যে সন্ধি অর্থ হচ্ছে মিলন। সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ হচ্ছে মিলন। এখন প্রশ্ন হতে পারে যে সন্ধিতে মিলন ঘটে কিসের? কারণ আমরা সমাস অর্থের ক্ষেত্রে মিলন হয়। ওকে, শহরের সাইকেল বলছি যে দয়া করে লাইটটি অন করবেন। আমার লাইট গুলো অন করা আছে, আমি প্রথমে একটু এক্সপ্লেন করছি যে কি প্রবলেম। আপনি একটু শুরুর দিকে দেখেন, নাহলে আজকে একটু কষ্ট করে ক্লাস করেন। আর কোনো কিছু যদি একবার বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে সেটু সেটু একটু জানাবেন। ওকে, দেখেন সন্ধি অর্থ হচ্ছে মিলন। এখন এই যে মিলন পাচ্ছি, এই মিলন কিন্তু সমাসর্থ মিলন। তবে সন্ধি আর সমাস মধ্যে বেসিক পার্থক্য কি? সন্ধি আর সমাসের বেসিক পার্থক্য হচ্ছে সমাসে মিলন ঘটে একটা বাক্যের মিলন ঘটে, বাক্যের অনেকগুলো পদের মিলন ঘটে, বাক্য না পদের মিলন ঘটে। আর সন্ধিতে মিলন ঘটে ধ্বনি বা বর্ণের। সন্ধিতে মিলন ঘটে কার? ধ্বনি বা বর্ণের। যেমন দেখেন, একটা ছোট্ট করে সন্ধি কিছু যদি করি, যদি বলি যে বিদ্যা যোগ আলয়, কি লিখলাম? দেখেন লিখেছে বিদ্যা যোগ আলয় ইকুয়াল কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে বিদ্যালয়। আমরা এটা সবাই জানি যে বিদ্যা যোগ আলয় ইকুয়াল হচ্ছে বিদ্যালয়। এখন দেখেন এই বিদ্যার শেষে একটা আ আছে আর এই পাশে একটা আ আছে, এই দুইটা আ একসঙ্গে যুক্ত হয়ে হয়েছে বিদ্যালয়। তার মানে দেখেন এখানে বিদ্যালয় গড়ে তুলতে গেলে কিন্তু এই পাশে বিদ্যা এই পাশে আলয়, এই দুইটা শব্দ কিন্তু যুক্ত হয়নি। মনে রাখবেন যে অনেকেই মনে করেন যে সন্ধিতে দুটো শব্দের মিলন ঘটে, বিদ্যা একটা শব্দ আলো একটা শব্দ, কিন্তু আসলে সন্ধিতে কিন্তু দুইটা শব্দের মিলন ঘটে না, এখানে দুটো বর্ণের বা দুটো ধ্বনির মিলন ঘটে। আর এই জন্য আমরা কিন্তু বলি যে সন্ধি অর্থ হচ্ছে মিলন, আর মিলনটা ঘটে হচ্ছে ধ্বনি বা বর্ণের। ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করতে পারছেন? আপনারা পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন, অথবা তার চেয়ে বেশি বেটার হয় যে আপনি শীটগুলো নেন, শীটগুলো কালেক্ট করেন। আমাদের এই যে লেকচার শীটগুলোকে একদম বই আকারে ছাপানো আছে, এইগুলো আপনি অর্ডার করুন, এক্সেল বই অর্ডার করুন, এটা বেশি কাজে দেবে। শীট আসলে আমরা পিডিএফ শীট কখনো পড়তে চাই না, অতটা ভালো পড়াও হয় না, পড়াটাও হয়ে ওঠে না। ওকে, এরপর আসেন আমরা সন্ধির প্রকারভেদ দেখব। আমরা শিখবো সন্ধির প্রকারভেদ। আচ্ছা, আপনারা একটু ঝটপট উত্তর কোন দেখি যে সন্ধি কত প্রকার?
সবাই একটু ঝটপট উত্তর করুন যে সন্ধি কত প্রকার। ওকে, বিজয় দাস তন্নি, আসলে তন্নি না, এই ওনার নামটা তন্নি, বিজয়া দাস তন্নি। আসিফুর রহমান লিখেছে বাংলা সন্ধি তিন প্রকার। আপনাকে বেসিক প্রশ্ন করেছি যে সন্ধি কত প্রকার, সেটা উত্তর করতে হবে। সন্ধি কত প্রকার? এর মধ্যে আবার আসিফুর রহমান উত্তর করেছে সংস্কৃত সন্ধি তিন প্রকার। উনি মেইন প্রশ্নের উত্তর না দিয়ে ভিতর থেকে উত্তর করছেন। কোনো সমস্যা নেই, আপনার উত্তরগুলো ঠিক আছে, কারণ আপনি একদম ভাগ ভাগ করে নিয়েছেন। হ্যাঁ, এবার আপনি ঠিক উত্তর দিয়েছেন তৌকির সাহেব, যে আপনি উত্তর করেছেন সন্ধি হচ্ছে দুই প্রকার। দেখেন এখানে আমাদের মানে প্রায় সব ভুল হয়ে থাকে যে সন্ধির প্রকারভেদ। আমরা অনেকেই মনে করি যে সন্ধির তিন প্রকার। হ্যাঁ, আপনারা ঠিক আছে, তবে যে একটু কিঞ্চিত মানে এডিট করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে সন্ধি হচ্ছে প্রধানত দুই প্রকার। দেখেন এখানে যদি সন্ধি লিখি, এই সন্ধি প্রধানত হচ্ছে দুই প্রকার। সন্ধিতে প্রধানত দুই প্রকার। এই দুই প্রকার কি কি? একটা হচ্ছে বাংলা সন্ধি, মনে রাখবেন সন্ধি হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি, আরেকটা হচ্ছে তৎসম সন্ধি। ঠিক আছে, তাহলে দেখুন সন্ধি আমরা কত প্রকার পাচ্ছি? সন্ধি পাচ্ছি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। এখন দেখেন এই যে বাংলা সন্ধি, এইটা আবার দুই প্রকার। এটা আবার কত প্রকার? এই যে বাংলা সন্ধি আছে, এই বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার। কি কি দেখেন, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে স্বরসন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। মাত্রা আর মাত্রা আছে। এখন কি লিখলাম যে এখানে আছে বাংলা সন্ধিকে দুই ভাগে ভাগ রয়েছে, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে স্বরসন্ধি। আর এই পাশে আছে তৎসম সন্ধি। এই তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবং লাস্ট ওয়ান হচ্ছে বিসর্গ সন্ধি। লাস্ট ওয়ান কি আছে? বিসর্গ সন্ধি। এখন দেখেন তাহলে সন্ধি হচ্ছে এটা প্রধানত, মনে রাখবেন যে এটা হচ্ছে প্রধানত, যে সন্ধি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা তৎসম সন্ধি। এই যেখানে বাংলা সন্ধিটা আছে, এই বাংলা সন্ধি তো দুই প্রকার, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, একটা স্বরসন্ধি। আর তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন দেখেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সন্ধি মোট কত প্রকার, সবাই উত্তর বলতে দেখি যে সন্ধি হচ্ছে মোট কত প্রকার। যদি প্রশ্ন করা হয় যে সন্ধি মোট কত প্রকার, সবাই ঝটপট উত্তর কোন দিকে যে সন্ধি মোট কত প্রকার। ওকে, অনেকে উত্তর করেছেন যে সন্ধি হচ্ছে মোট তিন প্রকার। হ্যাঁ, এই উত্তরটা ঠিক আছে। অনেকে ভাবে যে সন্ধি মোট হচ্ছে পাঁচ প্রকার, বা অনেকে ভাবে যে সন্ধি হচ্ছে ছয় প্রকার, অনেকে আবার সাত প্রকারও বানিয়ে ফেলেন। আমাদের সন্ধি এখানে সাত প্রকার হবে না, এখানে সন্ধি আপনার ঠিক হবে তিন প্রকার। কেন তিন প্রকার হবে? দেখেন একটা জায়গায় কিন্তু কমন আছে, এই পাশে দেখেন স্বর ব্যঞ্জন কমন, এখানে হচ্ছে স্বর ব্যঞ্জন কমন। তার মানে এই দুইটা মিলে একটা কমন, একটা স্বর আর ব্যঞ্জন, আর শেষে আছে কি বলতো বিসর্গ সন্ধি। ওকে, তাহলে এই দৃষ্টিতে সন্ধি হচ্ছে মোট তিন প্রকার। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে সন্ধি মোট কত প্রকার, তখন তো আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে সন্ধি হচ্ছে মোট তিন প্রকার। ওকে, আচ্ছা আমরা প্রথমেই যে সন্ধিগুলো আছে সিরিয়ালে আমরা সেটা শিখবো। প্রথমে শিখবো হচ্ছে স্বরসন্ধি। কি শিখবো? স্বরসন্ধি। তাই খাতায় হেডলাইন দিয়ে বলুন যে স্বরসন্ধি। আর এই স্বরসন্ধি কিন্তু বেশ কঠিন মনে করুন, এই কারণ
এখান থেকে দুই পেজে অনেক বেশি প্রশ্ন করা যায়। তো এই সরসন্ধিকে আমরা একটু টেকনিক্যালি শিখবো, কারণ যেগুলো একটু টেকনিক্যালি শিখবেন বা যেগুলো একটু বিভিন্ন ওয়েতে শিখবেন তখন সেগুলো কিন্তু খুব ভালো করে কাজে দেবে। ওকে, তাহলে আসলে এটা আমি মিশিয়ে ফেললাম। তাহলে প্রথমে আমরা শিখে ফেলবো স্বরসন্ধি, শিখবো স্বরসন্ধি। ওকে, আশা করছি এখন বোর্ডে লেখা একটু স্পষ্ট দেখবেন। মানে আজকে সবকিছু ডিস্টার্ব দিচ্ছে, মার্কারগুলো ডিস্টার্ব শুরু করেছে আর আলো তো ডিস্টার্ব আছে। ওকে, এখন আসেন এই স্বরসন্ধি কাকে বলে বা স্বরসন্ধি হয় কিভাবে। দেখেন স্বরসন্ধি হচ্ছে একভাবে, এই একভাবের বাইরে স্বরসন্ধি হওয়ার সম্ভাবনাই নেই। স্বরসন্ধি হতে গেলে অবশ্যই আপনি যখন সন্ধি বিচ্ছেদ করবেন দুই পাশের স্বরধ্বনি উল্লেখ করবেন, তার মানে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে। আবার বলছি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় আমরা তাকে কি বলছি, স্বরসন্ধি বলছি। যেমন দেখেন খুবই সহজ আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি। আচ্ছা, আগে উদাহরণ দিই, দেখেন লিখতে দিলেন যে বিদ্যা যোগ আলো, তাই না? এই যে দেখেন বিদ্যা শেষে কি আছে, আ আছে, আর এখানে দেখেন একটা আ আছে, তার মানে দুইটা আ যুক্ত হয়ে একবারে কি হয়ে যাচ্ছে, আকার হয়ে যাচ্ছে। এই যে আ হচ্ছে, এইটাকে বলছি আমরা স্বরসন্ধি। ওকে, আবার দেখেন যদি লিখে এরকম যে ইতি যোগ আদি, কি লিখলাম, ইতি যোগ আদি, এটার সন্ধি বিচ্ছেদ করে কি পাচ্ছি আমরা, ইত্যাদি। দেখেন এই ইতি শেষে একটা রহস্যই আছে আর আদির শুরুতে একটা আ আছে, তার মধ্যে এখানে আবার স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে সন্ধিটা হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে স্বরসন্ধি করতে গেলে অবশ্যই আপনার স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন লাগবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার আসেন এই স্বরসন্ধির যে রুলস গুলো আছে এগুলো কিভাবে হয়। আমরা এক নম্বর রুলস শিখবো, তা হচ্ছে আই রুলস, বা আপনারা যাকে সরিয়া বলেন এটাকে আ বলছি। দেখেন এই একটা আ হতে পারে চার ভাবে। কয়ভাবে হতে পারে? চার ভাবে হতে পারে। কি কিভাবে হতে পারে দেখেন, একটা হচ্ছে আ যোগ আ ইকুয়াল আ হতে পারে, আবার হচ্ছে অ যোগ অ ইকুয়াল আ হতে পারে, আবার দেখেন এখানে আছে আ, এখানে আছে অ, ইকুয়াল হচ্ছে আ হতে পারে, অথবা এই পাশে অ আছে এই পাশে আ আছে, ইকুয়াল আ হবে। তার মানে এই পাশে আ হচ্ছে কমন, আর এই পাশে অ এবং আ এই দুটোর কম্বিনেশন যে পাশে থাকুক না কেন, যেভাবে থাকুক না কেন, এটা আলটিমেট কি হবে, আ হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি অ এবং আ এর কম্বিনেশন যেভাবে থাকুক আলটিমেট দিয়ে কি হয়ে যাবে, আ হয়ে যাবে। আসেন কিছু উদাহরণ দেখি। এখন প্রশ্ন হতে পারে যে অ এবং অ বা আ এবং অ যেভাবে লিখি না কেন আলটিমেট আই হয়, তাহলে আমি কখন অ বসাবো আর কখন আ বসাবো, প্রশ্ন হতে পারে। যেমন দেখেন একটা সন্ধি বিচ্ছেদ করি, যদি বলি হচ্ছে পাঠাগার, একটা সন্ধি বিচ্ছেদ লিখলাম যে পাঠাগার। দেখেন পাঠাগার সন্ধি বিচ্ছেদ কিভাবে লেখেন, লিখেন যে পাঠ যোগ আগার, তাই না? লিখুন যে পাঠ যোগ আগার। এখন দেখেন এই পাঠাগার সন্ধি এই শেষে একটা অ আছে আর এখানে একটা আ আছে। এখন দেখেন এই পাঠাগারের সন্ধিতে পাঠ যোগ আগার, এই পাঠ মানে কি, এই মানে হচ্ছে অধ্যয়ন করা, আর আগার মানে হচ্ছে স্থান। আগার অর্থ কি, স্থান। তার মানে কি যেখানে পড়াশোনা করা হয় বা অধ্যয়ন করা হয় সেই স্থানটাকে আমরা কি বলছি, পাঠাগার বলছি। এখন দেখেন আপনার মনে হচ্ছে যে ঠিক আছে অ যোগ আ, অ যোগ আ ইকুয়াল আ হয়েছে, আপনার মাথায় আসছে ঠিক আছে আমি অ যোগ আ না করে আমি আ যোগ আ ইকুয়াল আ বানাবো, একই তো হয়। তাহলে এখানে কি করতে হচ্ছে, পাঠা বানাতে হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন তো যে পাঠা মানে কি বোঝা যায়। পাঠা মানে আমরা কি বুঝি, ছাগল প্রজাতির একটা হচ্ছে প্রাণী আছে যে হচ্ছে মানে কোন জেন্ডার যাকে বলি, ঠিক আছে, পাঠা বুঝেছি। পাঠার আকার স্থানকে কি পাঠাগার বলি আমরা, না, বিষয়টা কিন্তু এরকম না। তার মানে এখানে চাইলে কিন্তু আপনি আ দিতে পারছেন না, আ দিলে অর্থ সম্পত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে মিষ্টিলাল সোমা, আপনি যে প্রশ্নটা করেছেন যে লাইট অন করেন প্লিজ, লাইট আমার অন করাই আছে। আজকে একটু আলোর বিপরীতে ক্লাস মানে বোর্ডটা বসানো হয়েছে। আশা করছি নেক্সট ডেতে যখন আহ, দেখবেন তখন আশা করছি ক্লিয়ার দেখবেন। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু কষ্ট করে করেন, আগামী ক্লাসগুলো আপনি লাইট এর প্রবলেমটা পাবেন না। ওকে, তো আজকে আমার কথার প্রতি বেশি মনোযোগ দেন তাহলে ঠিক হয়ে যাবে। এরপর আসেন, আবার দেখেন যদি দেখি হচ্ছে কারাগার, কি লিখলাম, কারাগার। এখন দেখেন কারাগারের সন্ধি কিন্তু এই পাশে কিন্তু আকার আছে, কারা যোগ
কার যোগ আগার, কিছু যে কারা যোগ আগার, তাই না? এখন দেখেন কারাগার সন্ধি হচ্ছে কিন্তু কারা যোগ আগার আসছে, এখানে কিন্তু আকার নেওয়া হচ্ছে। এখন আমরা বলবো যে কার যোগ আগার এইভাবে তো করতে পারি না, তাহলে কিন্তু অর্থ সঙ্গতি ঠিক থাকবে না। এক কথায় আমরা বলতে পারি যে আপনি যখন সন্ধি বিচ্ছেদ গুলো করবেন তখন দেখবেন যে এটার অর্থ সঙ্গতি ঠিক থাকবে কিনা। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে প্রায় সবগুলো সন্ধি বিচ্ছেদে দেখবেন যে দুপাশে কিন্তু অর্থ সঙ্গতি ঠিক রাখতে হবে। ওকে, এরপর আসেন আমরা আরেকটা রুলস দেখি। দেখেন আমরা অ এবং আয়ের মতোই রস্বই অথবা দীর্ঘই এর পরে একটু বোঝার চেষ্টা করেন। রস্বই অথবা দীর্ঘই এর পরে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে, মানে এইটার পরে এটা যদি থাকে সেটা যে কোনো হবে থাকতে পারে আগেরটা মতো অ এবং আয়ের কম্বিনেশন, তাহলে আলটিমেট গিয়ে হয়ে যাবে দীর্ঘইকার। আলটিমেট গিয়ে কি হয়ে যাবে? দীর্ঘইকার হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন আপনাকে যদি বলা হয় যে রবি যোগ ইন্দ্র, দেখেন রবি শেষের রস্বই আছে, এখানকার রস্বই আছে, দুটো রস্বই আলটিমেট কি দীর্ঘইকার, তাহলে এটা কি যাচ্ছে? রবীন্দ্র, কি যাচ্ছে? রবীন্দ্র। ঠিক আছে, আবার দেখেন যদি প্রশ্ন করা হয় যে জ্যোতিন্দ্র, জ্যোতিন্দ্র তো ঠিক একইভাবে হচ্ছে, দেখেন জ্যোতি যোগ ইন্দ্র, তার মানে এখানেও রস্বইকার এখানেও রস্বইকার, এই জন্য এখানে দীর্ঘইকার আসছে। ঠিক একইভাবে এবার আপনার জন্য টেস্ট হলো পরীক্ষা। আপনারা পরীক্ষার সন্ধি বিচ্ছেদ করুন তো দেখি, দেখেন কি নিয়ে আসবেন, এইটার সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা। ঠিক একই নিয়মে যে রস্বই তো দীর্ঘই, কারণ কম্বিনেশন আপনি কি পরীতে দীর্ঘইকার দিবেন না রস্বইকার দিবেন, এইটাই হচ্ছে আপনার বেসিক মানে সেন্স। আপনি কাজে লাগাবেন যে পরীতে কি দীর্ঘইকার দিবেন না রস্বইকার দিবেন। ঠিক আছে, ওকে, এটা ট্রাই করুন। ঠিক একইভাবে দেখেন আমরা আরেকটা শিখি যে রস্ব অথবা দীর্ঘ, রস্ব তো দীর্ঘ এর পরে যদি রস্ব অথবা দীর্ঘ যে কোনো একটা থাকে তাহলে শেষমেশ দিয়ে দীর্ঘকার হয়ে যায়। আর এইটা আপনার বানানের কাজে খুবই মানে কাজে দিবে, বানানের জন্য এটা বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে বানান আসলে আমরা প্রায় সময় এই বানানটা ভুল করে ফেলি এই এই রুলসের ক্ষেত্রে, কিন্তু সুন্দর যখন লিখতে যাবেন তখন দেখবেন যে আপনার ঠিক হয়ে যাবে। আসেন আমরা ট্রাই করি। যেমন দেখেন আমরা একটা সন্ধি বিচ্ছেদ দেখি, এটাতে বানানোও কাজ হয়ে যাবে, সন্ধিও কাজ হবে। যে কটু যোগ উক্তি, কি লিখি যে কটু যোগ উক্তি ইকুয়াল কি হবে? দেখেন এটার উত্তর হবে যে কটুক্তি। আর অনেকেই কটুক্তি বানান রস্বইকার দিয়ে লিখেন, কিন্তু কটুক্তি বানানে রস্বইকার হবে না, কারণ আমরা জানি যে রস্ব যোগ রস্ব ইকুয়াল হচ্ছে দীর্ঘ উকার, তাহলে কটুক্তিতে কি আসবে? দীর্ঘ উকার আসবে। ঠিক আছে, এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মরু যোগ উদ্যান, দেখেন এই মরুযোগ উদ্যান এটা সন্ধি বিচ্ছেদ যে মরুদ্যান, তাই না? কিন্তু এই সন্ধি বিচ্ছেদটা আমরা লেখার সময় কিন্তু অনেক সময় মরুদ্যান বানানটাকে এভাবে লিখতাম, কিন্তু এটা তো রস্বউকার, তার মানে এই বানানটা ভুল। আপনাকে মরুদ্যান লিখতে হবে এই দিকে, এটা হচ্ছে দীর্ঘ উকার মরুদ্যান। ঠিক একইভাবে যে গুরু যোগ উক্তি গুরুক্তি, দেখেন গুরু এখানে কিন্তু তাহলে গুরু থেকে দীর্ঘ ইকার আসবে, তার মানে কিন্তু সন্ধি নিয়মে দেখেন যে রস্বকার অথবা রস্বকার আসছে বা রস্বকার দীর্ঘকার আসছে, যেটা হবে না কেন শেষমেশ দিয়ে কিন্তু আপনাকে দীর্ঘ উকার ব্যবহার করতে হবে। ওকে, এর মধ্যে সুকান্ত দাস উনি উত্তরটা লিখেছেন, আর বাকিদের কোনো খোঁজ খবর নেই, আপনারা যে বুঝতেছেন কিনা তাও আমি নিজেও বুঝতেছি না আজকে। এবার আসেন একটু কঠিনের দিকে যাই, এতক্ষণ থেকে আমরা সহজ বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করছি, এবার একটু কঠিনের দিকে যাই। তা হচ্ছে জ অথবা জফলা থাকলে রস্বই অথবা দীর্ঘই হয়। দেখেন এটা খুব মজার একটা টেকনিক। কোথাও যদি জ অথবা জফলা দেখেন, কোথাও যদি আপনি জ অথবা জফলা দেখেন তাহলে সেই জায়গাতে হয় রস্বই অথবা দীর্ঘইকার বসাতে হয়। এখন মনে রাখবেন যে যেই জায়গাতে জ এবং জফলা থাকবে সেই জায়গাতেই কিন্তু এই জ অথবা জফলাকে উঠিয়ে দিয়ে ওই জায়গাতে রস্বইকার অথবা দীর্ঘইকার বসে। তাহলে কোথায় রস্বইকার কোথায় দীর্ঘইকার বসাবো এইটা ডিপেন্ড করবে আপনার অর্থের উপর, যে শব্দটা অর্থ কেমন দিচ্ছে। যেমন দেখেন খুবই সিম্পল দিয়ে শুরু করি, প্রথমে লিখলাম যে
ইত্যাদি। দেখেন কি লিখেছি ইত্যাদি, তার মানে কি এই যে এখানে জফলা, এই যে এখানে জফলা মানে কি এখান থেকে শুরু, সেখান থেকে জফলা সেখান থেকে ভাঙা শুরু। তাহলে প্রথমে আমি লিখবো যে রস্বই আর ত, এখন জফলা থেকে রস্বইকার হয় দীর্ঘইকার হয়, কিন্তু ইতিবান্ত দীর্ঘইকার কখনো বসে না, এটি হচ্ছে রস্বইকার। বাকি আছে আদি, ইতি যোগ এই যে আদি বলতে আদি লিখলাম। ওকে, আচ্ছা একটু আমাকে আপনারা জানাবেন যারা এই মুহূর্তে দেখছেন, একটু কষ্ট করে দেখছেন, একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আমি এই যতটুকু বুঝলাম এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? ওকে, একটু আমাকে জানাবেন কাইন্ডলি যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝে না থাকেন তাহলে জানেন যে কোন প্রকারের সমস্যা, আমি ওইটুকু আপনাকে আবার বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এবার আসেন যে কঠিনটা বুঝতে যাচ্ছিলাম তা হচ্ছে সন্ধিটা হচ্ছে উপরযুক্ত, শব্দটা হচ্ছে উপরযুক্ত। দেখেন এখানে কিন্তু জফলা নেই, জ আছে, এর উচ্চারণটা কি উপরযুক্ত, কারণ আগে আমি উপর পাচ্ছি এরপরে যুক্ত পাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দেখেন আগে আমি উপরটা লিখবো, সন্ধির ক্ষেত্রে আগে লিখলাম উপর। দেখেন এই রেফটা তো র হিসেবে বসছে, রেফের সঙ্গে তো জ, কারণ জ বা জফলা আকারে আছে। এখন এই জ বা জফলা থাকলে কি হবে, মানে রস্যইকার দীর্ঘইকার, কিন্তু আমরা কখনোই তো ওই পরিমাণে দীর্ঘইকার দিতে পারবো না, হবে না উত্তর। তাহলে কি রস্যইকার বসলো, এরপরে প্লাস, তার মানে এইটুকুর কাজ আমার হয়ে গেছে। বাকি আছে কি রস্যকার, এই রস্যকারটা এই পাশে দিলাম, আর পরে তো আছে পরে দিলাম। তার মানে দেখেন উপরযুক্ত সন্ধি কি পেলাম, যে উপরি যোগ উক্ত ইকুয়াল হচ্ছে উপরযুক্ত। তাহলে খুবই সহজ বিষয়। দেখেন যে এইটা কিন্তু আমরা প্রায় লিখি যে উপরিউক্ত লেখাটি বা উপরিউক্ত বানানগুলো বা উপরিউক্ত তথ্যগুলো, এই যে উপরিউক্ত আপনার কিন্তু এটা লেখাটা অনুচিত হবে, কারণ উপরিযুক্ত উক্ত ইকুয়ালি পাচ্ছে উপরযুক্ত, আপনাকে লিখতে হবে উপরযুক্ত, লিখতে হবে উপরযুক্ত। আশা করছি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তাহলে আপনারা এইটার সন্ধি বিচ্ছেদ করুন তো দেখি, ঠিক একই নিয়মে আপনারা সবাই ঝটপট এইটার সন্ধি বিচ্ছেদ করুন। নেট কানেকশন দুর্বল, আসলে নেট কানেকশন কি হচ্ছে আপনার ওখানে দুর্বল না আমার এখানে দুর্বল? আমার এখানে তো নেট কানেকশন দুর্বল হওয়ার কথা তেমন না, কারণ এখানে তো বেশ মানে স্পিড ভালো দেখছি এবং 4G চলছে, আমি এখানে তো স্পিডের প্রবলেম দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনারা কি সবাই কি হচ্ছে বোর্ড ঝাপসা দেখছেন, মানে ইন্টারনেটের কারণে আগে থেকে কি বেশি খারাপ দেখছেন এরকম? ওকে, তৌকির ভাবে হচ্ছে নেট কানেকশন অনেক দুর্বল, বুঝতেছি না ভাই, আজকে একটু কষ্ট করে ক্লাসটা করেন, আর যেগুলো বাকি থেকে মিসিং থেকে বুঝবে না সেগুলো আগামী কষ্টের জন্য আমার জন্য রেখে দিন, ইনশাআল্লাহ আমি ওইগুলো প্রয়োজন একটা ম্যারাথন ক্লাস নিব, ঠিক আছে? ওকে নাইম ভাই, আপনিও কমেন্ট করছেন জি, তাহলে সালমা আক্তার আপনি সঙ্গীত করেছেন। আচ্ছা আপনারা তৌকির ভাই বা ওকে সুকান্ত দাস উনি উত্তর করেছেন পরিযোগ আলোচনা, হ্যাঁ আপনারা ঠিক আছে, কিন্তু সালমা আক্তার আপু আপনি ভুল করেছেন। দেখেন সন্দীপ কিভাবে হবে, পর্যালোচনা, তাহলে এখানে দেখেন আগে পর্যা, আগে পরটা লিখবেন, তারপরে জ আছে, জর জন্য কি দেবে রস্যইকার হলো পরি যোগ আলোচনা, ঠিক আছে? হ্যাঁ পরিযোগ আলোচনা, কারণ পর্য বলে তো কোনো শব্দ পাবেন না আপনি, ঠিক আছে? এই তো অনেকেই বুঝতে পেরেছেন, গুড। এরপর দেখেন যদি কোথাও বফলা দেখি, বফলা থাকলে হয় হ্রস্বকার হবে অথবা দীর্ঘকার হবে। ধরেন একটা শব্দের মধ্যে কি আছে, বফলা আছে, একটু মনে রাখবেন কোন একটা শব্দের মধ্যে কি আছে, বফলা আছে, আর বফলা থাকলে ওই শব্দের জন্য হয় হ্রস্বকার হবে অথবা দীর্ঘকার হবে। যেমন দেখেন যদি বলি এরকম যে স্বল্প, স্বল্প, তাহলে যেখানে ওই একই নিয়মে যেখানেই আমরা এই বফলা দেখবো সেখান থেকে আলাদা করা শুরু করে দেবো। তাহলে আগে আমরা স লিখবো, এখন যেহেতু সু রস্যকারী বলবে, দীর্ঘ করতে বসবো না, দীর্ঘকার কোনো অর্থ হবে না, এরপর লয় প আছে তার মানে একটা অ চলে আসবে, তাহলে সু যোগ অল্প ইকুয়াল হচ্ছে স্বল্প, পারবেন না? এরপর দেখেন আবার দেখেন যদি লিখে এরকম যে
লিখতে পারি যে পশ্চধম। দেখেন পশ্চধমকে মানে কি পাচ্ছি এখানে প আর তাহলে বর্ষ লিখলাম, তাহলে বর্ষ লিখলাম, এর নিচে ব আছে, ব থেকে কি রস্য যোগ অধম চলে আসবে। ধম বলে কোনো শব্দ হয় না, সঙ্গে এখানে একটা অ চলে আসবে, পশ্চ যোগ অধম কি হয়েছে, পশু যোগ অধম হচ্ছে পশ্চধম। এবার আপনার জন্য যদি প্রশ্ন করি এটা কি হবে, আপনারা সবাই ট্রাই করুন তো দেখি। যেখানে ব ফলা থাকে সেখানে হ্রস্ব অথবা দীর্ঘ উকার হবে। তাহলে এই যে এখানে হ্যাঁ গুড, পশুযোগ অধম, হ্যাঁ তার নিয়ে ঠিক আছে, বিজয় দাস ঠিক আছে, এরা ট্রাই করুন যে বদ্ধাগমন, আপনারা বদ্ধাগমন ট্রাই করুন দেখি এইটা পারেন কিনা, ঝটপট ট্রাই করুন বদ্ধাগমন। দেখি এটা কে কে পারেন। এখন ভাই পর্দা টেনে দিলে দেখা যাবে কিনা আমি শিওর না, বুঝতেছি না। আজকে আমি মোটামুটি বোর্ডে মানে ড্রিল করবো, তো ড্রিল মেশিনের যে মিস্ত্রি তাকে ফোন করা হয়েছে আজকে আবার, তো সে রাতে আসবে। তো এই ঝামেলার দিকে যেতে চাচ্ছি ভাই, আজকে একটু কষ্ট করে ক্লাসটা করুন, আমি চেয়েছিলাম যে আজকে ক্লাসটা না নিতে, কিন্তু আপনাদের ক্রাশ প্রোগ্রাম, ক্লাস নিতেই হবে, এসব মিলিয়ে আমি আসলে ক্লাসটা নিয়েছি। সমস্যা নেই, আপনি ক্লাসটা করুন, যদি কোনো টপিকের প্রবলেম থাকে আমি আজকে সন্ধিটা বলে দিচ্ছি। আর আপনাদের উপসর্গ যদি শেষ করতে না পারি, আমি উপসর্গের ক্লাস আমার রেকর্ড আছে একটা, আপনারা আমাকে কাইন্ডলি একটা মেসেজ দিবেন, আমি ওই ক্লাসের লিংক আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে থেকে একদম উপসর্গের ডিটেইলস ক্লাসটা করতে পারবেন। ভাই আজকে একটু প্লিজ কষ্ট করুন, তাহলে বিজয় দাস কান্নি আপনি উকার দিলেন কেন? বলা আছে যে বফলা মানে বদ্ধা, ভর সঙ্গে বফলা আছে, বফলা দেখলে হয় হ্রস্ব করে দীর্ঘ করে বসবে, আপনি উকার দিয়েছেন কেন? তৌকির ভাই বধূ লিখেছেন, ঠিক আছে, ধরে নিলাম, ঠিক আছে। সালমা আক্তার খুব চালাক, উনি লিখেছেন ইংরেজিতে, আর ইংরেজিতে তো হ্রস্ব, তো আমি বুঝতেছি না যে উনি হ্রস্ব উকার লিখেছেন না দীর্ঘ উকার লিখেছেন, এইটা হচ্ছে বিষয়। এবার আসেন আমি এটা আলোচনা করছি যে বদ্ধাগমনের সন্ধি বিচ্ছেদ কি। দেখেন শব্দটা হচ্ছে নিয়মটা কি? নিয়ম হচ্ছে যেই জায়গাতে ব ফলা সেই জায়গাতে সন্ধি শুরু। আগে আমি ব আর ধ লিখব, এখন ব ফলা তাহলে কি হয়, ব ফলা দেখলে হয় হ্রস্বকার হয় অথবা দীর্ঘকার হয়, তাহলে বারোটা ছিল বধূ, কিন্তু বধূ ঘরানে কি কখনো হ্রস্বকার হয় না, বধূ ঘরানে হ্রস্বকার হয় না, বধূ ঘরানে হয়ে যাবে দীর্ঘকার, বধূ যোগ আগমন, বদ্ধাগমন। হ্যাঁ সবাই লিখছেন কিন্তু বধূ বানানটা ভুল লিখেছেন, আর আমি এটা এই জন্যই দিয়েছিলাম যে আপনারা বধূ বানানটা ভুল লিখবেন, এই কারণেই দেয়া, ঠিক আছে। এই তো মোটামুটি আমরা স্বরবর্ণের কিছু রুলস শিখলাম, যে এইভাবে শিখলে মোটামুটি পরীক্ষাতে আপনার কাজে দিবে। আপনি এখান থেকে স্বরবর্ণের মানে কি বলবো যে স্বরসন্ধির কিছু রুল শিখলাম, তবে স্বরসন্ধির আরো কিছু জায়গা আছে যেখান থেকে পরীক্ষায় মানে প্রশ্ন আসে, আর ওইগুলো একটু কঠিন। সেই কঠিনগুলোর নাম হচ্ছে নিপাতনে, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। দেখেন এই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে, যে প্রশ্নকে কঠিন করতে চায়, আসতে পারে এভাবে যে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, বা এটার সন্ধি বিচ্ছেদ আসতে পারে, অথবা একটা শব্দ দিয়ে বলবে যে এটা কোন সন্ধির উদাহরণ, তখন তো আপনাকে খুব ঝামেলায় পড়তে হতে পারে। ওকে, ওকে, এর মধ্যে স্বাধীন কুমার মন্ডল এসেছেন, এই সময় উনি গুড আফটারনুন জানিয়েছেন, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। স্বাধীন কুমার মন্ডল ভাই গতকালকেও ক্লাস করেছিলেন, উনি ক্লাস করেছেন কোন ব্যাচে জানি, বিসিএস এর প্রিলিমিনারি ব্যাচে ক্লাস করেছিলেন আপনি। ওকে যাই হোক ব্যাপার না, আসেন এই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি গুলো মুখস্থ রাখতে হবে। তো এটার একটা ছোট্ট গল্প আছে, আর গল্পটাকে আমি কবিতার মতো করে মুখস্থ করেছি। তো আমি আগে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির এই ছোট্ট খুব গল্পটা কবিতা করে বলছি, আপনি একটু শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি মনোযোগ দিয়ে শুনলেই এটা আপনার হয়ে যাবে। দেন গল্প হচ্ছে এরকম যে কুলোটা, গবাক্ষ ও মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে
সুতোদন হয়ে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিণীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করলেন। কি বুঝতে পেরেছেন? খুব সহজ না? আমার তো মনে হচ্ছে যে আপনারা একবার সঙ্গে মুখস্থ করতে পেরেছেন। যদি মুখস্থ হয়ে থাকে তাহলে জানাবেন যে হ্যাঁ পেরেছেন, আর যদি না পেরে থাকেন তাহলে সেটাও আমাকে জানাবেন। আচ্ছা, কার কার মুখস্থ হলো আমি একটু দেখতে চাই যে একবার শুনে কে কে মুখস্থ করতে পেরেছেন। আচ্ছা, যদি আরেকবার বলতে হয় আমি আরেকবার বলে দিচ্ছি, যে এরকম যে কুলটা গবক্ষ ও মার্তণ্ড সহ শৈর সীমন্ত দলের অন্যান্যরাও গবেন্দ্র সারঙ্গের কথায় স্বীয় ইচ্ছায় প্রৌঢ় বয়সে এসে সুদোদন হয়ে দশার্ণর প্রেষণের দ্বারা অক্ষৌহিণীকে পরোক্ষভাবে রক্তস্থ ও বিম্বষ্ট করলেন। পারছেন কি? ওকে, স্বাধীন মডেল হিসেবে দিয়েছে 9 বছর হার্ড। তৈরি বলতে স্যার লিখে দেন প্লিজ। শুনুন, এইটা বেশ একটু একটু হলো বড়, এইটার আমি লিখে দিয়ে টাইম নষ্ট করতে যাচ্ছি না। আমি যদি আজকে টপিকগুলো অনেক বেশি, তো আমি চেষ্টা করছি যে লিখে না দিয়ে আমি আমার যে গ্রুপে এটার দেখেন, এই নিপাতনের সিদ্ধ সরসন্ধি প্রত্যেকটা শব্দের অর্থ জানা জরুরি, কারণ এখান থেকে অর্থ চেয়েও প্রশ্ন আসে। অনেকবার চেয়েছে যে অক্ষৌহিনী বলতে কি বুঝি, প্রশ্ন অর্থ চাই, কুলোটা অর্থ কি আপনাকে জানা উচিত, তাই না? আবার বলেন যে হচ্ছে সুযোধন, সুযোধন হচ্ছে বুদ্ধদেবের পিতা বা গৌতম বুদ্ধের পিতা, তো এগুলো আপনাকে জানতে হবে। তো আমার যে তৌহিদ বাংলা পাঠশালা এই গ্রুপটাতে গিয়ে জাস্ট নিপাতনের সিদ্ধ সরস্বতী থেকে সার্চ দিন বা সরস্বতী থেকে সার্চ দিলে এই পোস্টটা পেয়ে যাবেন। এখানে দেখবেন যে নিপাতনের সিদ্ধ সরস্বতীর প্রত্যেকটা সরস্বতীর সন্ধি বিচ্ছেদ করে দিয়েছি, আবার কোনটা কোন অর্থ প্রকাশ করে বা কি অর্থ আছে সেটাও লিখে দিয়েছি। আর আমি গ্রুপ লিংকটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি, একটু চেক করে নেবেন। ওকে, বিজয় দাস তানি উনি স্মার্ট উত্তর করেছেন যে লিখে দেন নয়তো গ্রুপে পোস্ট দিয়ে দেন। তো আমি অলরেডি যে গ্রুপে বা আমার যে গ্রুপটাতে লেখা আছে সেই গ্রুপটা মানে লিংকটা একদম কমেন্ট করে দিয়েছি আমার আইডি থেকে, তাহলে আপনারা ইজিলি ওখান থেকে লিখে নিতে পারবেন। আর যদি প্রবলেম হয় তারপর আমাকে জাস্ট কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিব। তাহলে আমার নিপাতনের সিদ্ধ সরস্বতীর দিকে আর না এগোই। ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, জাস্ট আজানটা শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, 1 মিনিট বা 2 মিনিট। ওকে, আমার লিংকে প্রবেশ করা যাচ্ছে না কেন? যাওয়ার তো কথা। আমার তো এটা প্রাইভেট গ্রুপ না, এটা তো পাবলিক গ্রুপ। আচ্ছা বিজয় দোস্তানি, আপনি হচ্ছে মেসেঞ্জার চেক করুন, মেসেজ থেকে কতটা যেতে পারবেন, আমি আপনাকে ইনবক্সে লিংকটা দিয়ে দিয়েছি। ওকে, তার মানে আমরা মোটামুটি কেবল স্বরসন্ধি শেষ করলাম। এখন আসলে আমরা একটু ব্যঞ্জন সন্ধি দেখি। আমরা এখন শিখব যে ব্যঞ্জন সন্ধি। দেখেন ব্যঞ্জন সন্ধি কাকে বলে, অর্থাৎ ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের মিলনে, তার সঙ্গে যে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয় আমরা তাকেই বলছি ব্যঞ্জন সন্ধি। ওকে,
এখন দেখেন তার মানে ব্যঞ্জনের সাথে শুধু ব্যঞ্জন না, ব্যঞ্জনের যে কোনো পাশে অস্তিত্ব পাইলে আমরা তাকে ব্যঞ্জন সন্ধি ধরে নিতে পারি। তার মানে ব্যঞ্জন হতে পারে তিন ভাবে। কি কি দেখেন, হতে পারে কি যে হতে পারে এরকম যে স্বর প্লাস স্বর মানে স্বর লিখি, স্বর প্লাস ব্যঞ্জন ইকুয়াল ব্যঞ্জন। আবার হতে পারে যে ব্যঞ্জন প্লাস স্বর ইকুয়াল ব্যঞ্জন, আবার ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন ইকুয়াল হচ্ছে ব্যঞ্জন। মানে এই তিন ভাবে ব্যঞ্জন সন্ধি হতে পারে। তবে আমরা এইখান থেকে পড়ব কোনগুলো, মনে রাখবো যে ব্যঞ্জন সন্ধি খুব বেশি কঠিন না, তুলনামূলক সহজ, এটা আমরা ইজিলি বুঝতে পারি। এটারও কিছু রুলস আছে। তো আসেন আমরা একটা দুটো রুল শিখি। এক নম্বর রুল শিখবো আমরা বর্গীয় বর্ণ শিখেছি, মনে আছে যে বর্গীয় বর্ণ 25টি আর বর্গ হচ্ছে 5টা। কি কি? ক, চ, ট, ত, প। তো এই হচ্ছে ধরেন ক, চ, ট, ত, প। এই ক, চ, ট, ত, প এরপরে যদি স্বরবর্ণ থাকে, এরপরে যদি স্বরবর্ণ থাকে তাহলে এই ক, চ, ট, ত, প এইটার 3 নাম্বার হচ্ছে বর্ণগুলো হয়। তাহলে বর্গের 3 নং বর্ণ বসে। এটাকে আমরা শর্টকাটে শিখতে হবে যে ব্যঞ্জন ধ্বনি 1 নম্বর শর্টকাট টেকনিক শিখতাম যে 1 ইকুয়াল 3। 1 ইকুয়াল কি লিখতাম? 3 লিখতাম। তখন 1 ইকুয়াল 3 কিভাবে? আসলে সন্ধি নিয়মে যদি ক, চ, ট, ত, প থাকে, এরপর যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে এই যেগুলো 1 নম্বর বর্ণ, এটাও বর্গের 1 নম্বর বর্ণ, এটাও 1 নম্বর বর্গ, 1 নম্বর বর্ণ, এই 1 নম্বর বর্ণটা হয়ে যাবে 3 নম্বর বর্ণ। আছে ক, তাহলে হয়ে যাবে কি? গ হয়ে যাবে। ক, খ, গ হয়ে যাবে। আছে চ, তাহলে হয়ে যাবে কি? চ, ছ, বর্গীয় জ, 3 নম্বর বর্ণ হয়ে যাবে। আছে ট, এই ট, ঠ, ড হয়ে যাবে, মানে 3 নম্বর বর্ণ হয়ে যাবে। যেমন আসেন কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন দেখেন, যদি বলি এরকম যে নিচ যোগ অন্ত, তাহলে দেখেন এই যে চ পেয়েছি, ক, চ, ট, ত, প, চ পেয়েছি, চ এর পরে কি আছে? অ আছে, স্বরবর্ণ আছে। তাহলে দেখেন এটা 1 নম্বর আছে, তাহলে হয়ে যাবে কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর কি আছে? চ, ছ, বর্গীয় জ, এটা হয়ে যাচ্ছে নিজন্ত। ঠিক আছে? হ্যাঁ, ক এর পরে গ হয়ে যাবে, 3 নম্বর বর্ণ হয়ে যাবে। আবার দেখেন যদি বলি এরকম যে দিক যোগ অন্ত, এটা হচ্ছে ক, ক এটা হচ্ছে দিক যোগ অন্ত। তাহলে ক এর পরে অ পেয়েছি, তাহলে 3 নম্বর বর্ণ ক, খ, গ, এটা হয়ে যাচ্ছে দিগন্ত। এগুলো আমাদের মুখস্থ আছে, কিন্তু রুলস হচ্ছে এইটা। যেগুলো মুখস্থ আছে সেগুলো তো পাচ্ছেন, যেগুলো মুখস্থ নেই সেগুলোর জন্য তো আপনাকে এই নিয়মটাই ফলো করতে হবে। যদি ক, চ, ট, ত, প থাকে, এরপরে যদি স্বরবর্ণ আসে, তাহলে ওইটাকে ওই বর্গের 3 নম্বর বর্ণ ফেলে দিবে। হ্যাঁ, এটা সহজ হয়ে গেছে, তাই না? মানে খুব ইজি হয়ে গেছে, এই জন্য আপনাদের ভাবও বেড়ে গেছে। সহজ, যেগুলো আমরা পারি সেগুলো করতে খুব ভালো লাগে, কিন্তু যেগুলো পারি না সেগুলোকে দেখলে খুব বিরক্ত লাগে। এটা হচ্ছে আমাদের মানে একদম সহজাত নিয়ম। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 37। আপনাদের কাছে এই শীটটা আছে? যাদের কাছে নেই তারা সংগ্রহ করে নেবেন। ঠিক আছে, এটা খুবই কাজের। যেমন দেখেন এখানে আমি কিন্তু যে 1 নম্বর রুলস পড়িয়েছি, ওই 1 নম্বর রুলস এখানে দেয়া আছে। তো এখানে রুলস গুলো এখান থেকে পড়বেন। তবে আমার মতে যে আপনার সবগুলো রুলস পড়ার দরকার নেই, কারণ সন্ধি হিসেবে আমরা এত রুলস করে শিখে মনে রাখতে পারবো না। আপনি সন্ধি বিচ্ছেদগুলো অটোমেটিক পড়ে যাবেন, দেখবেন যে এগুলো অটোমেটিক পারবেন। ওকে, এরপর দেখেন নিয়ম হচ্ছে এরকম যে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি, স্বর ব্যঞ্জন দুইটাই, ব্যঞ্জন তো কখনো একা আসবে না। স্বর বা ব্যঞ্জনের পরে বা স্বর বা ব্যঞ্জন এর পরে যদি ছ থাকে, কি থাকে? স্বর বা ব্যঞ্জনের পরে যদি ছ থাকে, তাহলে এইটা মিলে হয়ে যাবে চয়ে ছ হয়ে যাবে, হয়ে যাবে চয়ে ছ হয়ে যাবে। যেমন দেখেন যদি লিখেছি আমরা মুখ যোগ ছবি, তাই না? মুখ যোগ ছবি, এখানে আপনি চাইলে ব্যঞ্জনও ধরতে পারেন, আবার মুখও যদি তৈরি করে তাহলে অ আসতে আছে, অ ধরেন অ, আর যদি ব্যঞ্জন ধরেন ব্যঞ্জন, কোনো সমস্যা নেই। এরপর কি আসছে? ছ আসছে, তাহলে স্বর অথবা ব্যঞ্জনের পরে ছ থাকলে তার কি হয়ে যাচ্ছে?
চয় ছ হয়ে যাচ্ছে, এটার নাম হয়ে যাচ্ছে সন্ধি বিচ্ছেদ করলে পাবেন যে মুখচ্ছবি, পাচ্ছেন মুখচ্ছবি। ঠিক আছে, আবার দেখেন যদি বলে এরকম যে কথা যোগ ছলে, লিখবে কথা ছলে, দেখেন যদি এরকম যে কথা যোগ ছলে, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কথা ছলে। তো এগুলো আসলে আপনার রুলস পড়ে ব্যঞ্জনের জন্য ওইগুলো বেশি রুলস পড়তে নেই, অটোমেটিকলি মাথার মধ্যে ক্যাচ করে যে কি শব্দটা আসবে কি আসবে। ওকে, তো এইগুলোর জন্য আমি রুলস পড়াইও না, এগুলো জাস্ট বলি যে বাসায় শীট থাকে বা বই থাকে, বই থাকে একদম কি বলতে ঠাটা মুখস্থ করে নেবেন বা ধুমধাম করে নেবেন, অটোমেটিক হয়ে যাবে। ওকে, আর বেসিক্যালি রুলস যদি পড়তে হয় তাহলে আপনি স্বরসন্ধি রুলসটা পড়বেন। স্বরসন্ধি যে রুলস গুলো আছে যে হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্ব দীর্ঘ বা হচ্ছে জ ফলা ব ফলা, এই রুলস কয়েকটা পড়বেন, দেখবেন যে আপনার সন্ধি এখান থেকে অটোমেটিক এসে যাবে। ওকে, এরপর দেখেন আরেক একটা নাম নিয়ে খুব ঝামেলা বাঁধে, তা হচ্ছে দেখেন এটা খুব মজার বিষয়, হচ্ছে আমাদের বিখ্যাত একজন লেখক আছে, সে ভদ্রলোকের নাম হচ্ছে শরৎচন্দ্র, সন্ধি বিচ্ছেদ করে পাই যে শরৎ যোগ চন্দ্র। আমরা জানি যে খণ্ড ত এর পরে বা ত এ ত বা দ এর পরে যদি চ বা ছ থাকে তাহলে এটা চয় চ হয়ে যায়, এটা নিয়ম আছে। এখন দেখেন এই ত এর পরে চ আসছে, তাহলে এটা চয় চ হয়ে যাবে, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ আমরা পাবো যে শরৎচন্দ্র, আমরা সন্ধি বিচ্ছেদ করে পেয়ে যাবো যে শরৎচন্দ্র। কিন্তু আলটিমেট যে ভদ্রলোকের মানে লেখকের নাম, ওনার নামটা কিন্তু আপনাকে শরৎচন্দ্রই লিখতে হবে, কিন্তু ব্যাকরণিক ভাবে তার নামটা ভুল। তো আপনাকে যদি কোনোভাবে ভাইভাতে প্রশ্ন করে যে ব্যাকরণগত ভাবে সন্ধি আকারে কোন মানে লেখকের নাম ভুল, তাহলে কিন্তু এই নামটা মাথায় রাখবেন। ঠিক আছে, হসন্তটা কি না দিলে ভুল হবে? হসন্তটা খুব বেশি যে মানে কঠিন কিছু এই সন্ধির ক্ষেত্রে তা না, যদি যখন আপনাকে যদি উচ্চারণ লিখতে বলা হয় যে আপনি উচ্চারণ লিখুন, তখন কিন্তু আপনাকে অবশ্যই হসন্ত দিতে হবে। তো সন্ধির ক্ষেত্রেও দেওয়া ভালো, কারণ কি এখানে ওই স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির একটা মানে কাহিনী আছে। আপনি যদি এখানে যদি উচ্চারণ না করেন তাহলে এই পাশে আপনি লিখুন এরকম যে একটা শব্দ লেখেন যে নিজন্ত্র কথা বলি, যেটা হচ্ছে নিচ যোগ অন্ত। এখন যদি নিচে নিচে হলন্ত না দেন তাহলে উচ্চারণ হচ্ছে নিচ, তাহলে নিচর নিচে কি তাহলে এখানে কি আছে অ আছে, এখানে একটা অ আছে, তাহলে দুই পাশে অ পেলেন, তখন কিন্তু এটা আর আপনার ব্যঞ্জন সন্ধি থাকছে না, এটা হচ্ছে স্বরসন্ধি। তো চেষ্টা করবেন যে নিচে হসন্ত বা হলন্ত যে যেটা বলেন এটা দেওয়ার জন্য, দেওয়াটা হচ্ছে উত্তম। আর যখন উচ্চারণ করবেন বা উচ্চারণ লিখবেন তখন মাস্ট দিতেই হবে। ওকে, না দিলে আসলে ভুল ধরে না, তবে দেওয়াটাই বেটার, দেখবেন আপনাদের বইগুলোতে কিন্তু হসন্ত বা হলন্ত দেওয়া থাকে। ঠিক আছে, আপনারা ক্লাস 9 10 বইটা ফলো করবেন, দেখেন ওখানে কিভাবে দেওয়া আছে। অনেক সময় স্কিপও করে, স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দেওয়াটাই বেটার। স্যার প্রাইমারি এক্সাম কবে নাগাদ হতে পারে? এখন তো মোটামুটি সবগুলো পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, আর আশা করছি আপনাদের প্রাইমারি এক্সামটা আগামী 2 মাসের মধ্যেই ডেট পেয়ে যাবেন, কারণ আপনারা রেজিস্ট্রেশন অনেকদিন আগে করেছেন, তো আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা প্রিপারেশন নিতে থাকুন, ফলো করবেন ইনশাআল্লাহ। আটকে গেল, সিরিয়াসলি আটকে গিয়েছে? কিন্তু আমি তো ল্যাপটপে দেখতে চলছি রানিং। ওকে, এখন দেখেন এই ব্যালেন্সিং যে রুলস গুলো আছে এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন, এগুলো আসলে আমি বেশি পড়াতে যাচ্ছি না, আমি যে বিষয়ে আমার কথা বলতে যাচ্ছি তা হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। দেখেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কি শিখবেন সব সময় যেগুলো একটু এক্সেপশনাল সেগুলো মনে করার চেষ্টা করবেন, কারণ কি যেগুলো বেসিক বা যেগুলো সাধারণ সেগুলো আপনিও পারেন আমিও পারি যদু মধুপতি সবাই পারে। ঠিক আছে, কিন্তু যেগুলো যেগুলো একটু এক্সেপশনাল সেগুলো কিন্তু পরীক্ষায় আসলে সবাই পারে না। আর এই এক্সেপশনাল গুলো উত্তর যিনি বা যে দিতে পারেন তিনি কিন্তু এগিয়ে থাকেন। এই 41 নম্বর বিসিএস এর পরীক্ষার প্রশ্ন থেকে সবাই কিন্তু আমরা লাফাচ্ছিলাম যে হ্যাঁ প্রশ্ন খুব সহজ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তো আলটিমেট কিন্তু কাটমার্ক দেখার সময় দেখা গেছে হ্যাঁ যে আমরা সবাই এভারেজে 95+ মার্কস পেয়েছি, কিন্তু 107-এর উপরে কিন্তু পাওয়ার সংখ্যাটা খুব কম ছিল, তাই না? তার মানে দেখেন যে এই মানে যেগুলো একদম কমন বা সাধারণ থাকে সেগুলো সবাই পারি। এই ধরেন 5 থেকে 10টা প্রশ্ন একটু এক্সেপশনাল আসছিল, এই 5 থেকে 10টা প্রশ্নের উত্তর আমরা করতে পারিনি, আর যারা করতে পারেনি তারা কিন্তু রিটেনে টিকিনি। এটা হচ্ছে বিষয়। তো আপনারাও মনে রাখবেন যে যেগুলো একদম মোটামুটি সহজ মনে হবে যে ওইগুলো মনে করতে আপনিও পারেন আরেকজনও পারবে, আর যেগুলো একটু কঠিন বা যেগুলো এক্সেপশনাল সেগুলো আপনাকে ভালো করে শিখতে হবে। তো এবার আসলে আমরা এই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি শিখব, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এখন নিপাতনের সিদ্ধ আগে আমরা বুঝতে হবে নিপাতনের অর্থ কি। দেখেন নিপাতনের মানে হচ্ছে নিয়ম মানে না যে, আমি আগে তাতে বলি না এখন ক্লিয়ার করে দিচ্ছি। নিপাতনের মানে হচ্ছে নিয়ম মানে না যে, আর ব্যঞ্জন সন্ধিটা কি বোঝাচ্ছে
দেখেন এই সন্ধিগুলো নিয়ম মানবে না, কিন্তু ব্যঞ্জনের গঠনে বা ব্যঞ্জনের স্ট্রাকচার আকারে হয়ে যাবে। আর এই জন্য আমরা এটাকে বলছি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর এটা আমরা ছোট্ট একটা কবিতা আকারে শিখবো। আর আমি একটু পরে এক্সপ্লেন করব যে এইগুলোকে আমরা কেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলছি। আর আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক আপনি সেভাবে লিখেন। আমি কবিতাটা একটু বলে নিই। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আমার নেট প্রবলেম হয় না বললেই চলে। এটার কবিতা হচ্ছে এরকম যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি। আগে এই দুই লাইন শিখে ফেলুন আর এই দুই লাইন লেখেন। এক লাইনে না লিখে দুই লাইনে লিখেন, তাহলে পড়তেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি। লেখেন যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি। তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি। নিচে লিখবেন যে তস্কর ও গোস্পর, তস্কর ও গোস্পদ পরস্পর দুলোকের পতঞ্জলি, পরস্পর দুলোকের পতঞ্জলি। লিখে ফেলুন ঝটপট। ষোড়শী মনীষার একাদশী বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তস্কর ও গোস্পদ পরস্পর দুলোকের পতঞ্জলি। লেখা হবে একটু জানাবেন যে হ্যাঁ আপনাদের লেখা হয়ে গেছে বা ডান, একটু জানাবেন। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানান যে এটা বোঝা যাচ্ছে না বা এটাতে সমস্যা হচ্ছে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। দেখেন যে ষোড়শী মনীষার একাদশে বৃহস্পতি, তা দেখিয়া আশ্চর্য হরিশ্চন্দ্র বনস্পতি, তস্কর ও গোস্পদ পরস্পর দুলোকের পতঞ্জলি। ঠিক আছে? লেখা শেষ হয়ে গেলে জানাবেন যে লেখা হয়ে গেছে। আপনাদের এই ক্লাস বেসের এই ক্লাসগুলো রেকর্ড থাকে কতক্ষণ? 24 ঘন্টা। এটা অবশ্য ভালো করেছে যে 24 ঘন্টা পরে ক্লাস ডিলিট করে দেওয়া হয়। এটা খুবই ভালো একটা উদ্যোগ, কারণ আপনারা বেশি ফাঁকিবাজ, আপনারা ভর্তি হন কিন্তু ক্লাস করেন না। ওকে, আশা করছি লেখা হয়ে গেছে। তার মানে এখন আমরা মোটামুটি স্বরসন্ধি আর ব্যঞ্জনসন্ধি শিখে ফেললাম। এখন বাকি থাকে যে সন্ধি, সেই সন্ধিটা হচ্ছে বিসর্গ সন্ধি। না, বিসর্গ সন্ধি হচ্ছে সবচেয়ে সহজ সন্ধি, মানে আপনাদের যুক্তিতে বিসর্গ সন্ধি সবচেয়ে সহজ সন্ধি, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে সবচেয়ে মানে বেশি ভুল করি, এটা কম পারি। এটা পারার না পারার বড় একটা কারণ হচ্ছে আপনি এই শব্দ দেখে বুঝতে পারেন না যে এটা আসলে কোন সন্ধি হবে। যদি আপনি শব্দ দেখে বুঝতে পারেন বিসর্গ সন্ধি, তাহলে মাঝখানে বিসর্গ বসে দিতেন। কিন্তু আমাদের সমস্যা হয়েছে যে আমরা শব্দ দেখে বুঝতে পারি না যে এটা আসলে বিসর্গ সন্ধি হচ্ছে না ব্যঞ্জন সন্ধি হচ্ছে। এই দুটোর মধ্যে কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ওকে, অথবা স্বরসন্ধির সঙ্গে গুলিয়ে ফেলি। আসলে একটা ছোট্ট একটা টেকনিক শিখবো, দেখবেন এই ছোট্ট টেকনিকের মাধ্যমে আমরা বিসর্গ সন্ধিগুলোকে একবারে আলাদা করতে পারবো। ওকে, আসেন খাতায় লিখে ফেলি। ঝটপট লিখেন যে শব্দের মাঝে, মাথায় রাখবেন যে শব্দের মাঝে, শব্দের মাঝে ওকার র রে। লিখেন যে শব্দের মাঝে ওকার র রে এবং শব্দের মাঝে ওকার র রে এবং যুক্ত ব্যঞ্জনে, এবং যুক্ত ব্যঞ্জনে
এবং যুক্ত ব্যঞ্জনে কি কি থাকবে? যুক্ত ব্যঞ্জনে তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স থাকলেই হচ্ছে আমার বিসর্গ সন্ধি। এখন দেখেন বিষয়টা অনেকটা ইজি হয়ে আসছে। ঠিক আছে, দেখেন কি লিখেছি যে শব্দের মাঝে কি থাকবে? ওকার, র, রে। রিপিট করুন, ঠিক আছে, শব্দের মাঝে ওকার, র, রে এবং যুক্ত ব্যঞ্জনে তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স থাকলেই তাহলে কি হচ্ছে? বিসর্গ সন্ধি হয়ে যাচ্ছে। এখন দেখেন আপনারা কিন্তু যে কোনো জিনিস বুঝতে বা যে কোনো বিসর্গ সন্ধি বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? এখন আপনি শব্দ দেখলে বুঝতে পারেন বিসর্গ সন্ধি। যেমন দেখেন একটা শব্দ লিখলাম যে তপবন, কি লিখেছি? তপবন। এই দেখেন যে তপবন লেখা আছে, এই তপবন কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন যে এইটা বিসর্গ সন্ধি হবে। কেন বিসর্গ সন্ধি হবে? কারণ এই শব্দের মাঝে কি আছে? ওকার আছে, তাহলে ওকার থাকলেই বিসর্গ সন্ধি। এখন ওকার থাকলে বিসর্গ সন্ধি হবে, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ করার নিয়মটা কি? দেখেন এরকম শব্দের সন্ধি বিচ্ছেদ করার নিয়ম হচ্ছে আমরা যে সাইন দেখে বুঝবো বিসর্গ সন্ধি সেই সাইনটাকে উঠাই দিতে হবে। আবার বললাম যে সাইন দেখে বুঝবো বিসর্গ সন্ধি সেই সাইনটাকে কি করতে হবে? তুলে দিতে হবে। তুলে দিয়ে ওই জায়গাতে বিসর্গ বসাতে হবে। তাহলে এখানে ওকার দেখে বুঝি বিসর্গ সন্ধি, এই ওকারকে উঠাই দিব। ওকারকে উঠে দেখে লিখবো যে ত পয়ে ওকার, এখানে দিব বিসর্গ, এখানে দিব যোগ, এখানে দিব বন, তপবন। দেখেন সহজ হয়ে গেছে। আবার দেখেন যদি লিখি যে এরকম যে দুর্নীতি, কি লিখলাম? দুর্নীতি। দুর্নীতির কি দেখবো বুঝতে যে বিসর্গ সন্ধি? এখানে শব্দের মাঝে রেপ আসছে, কি আসছে? রেপ আসছে। এখানেও কি আছে? রেপ আছে। তাহলে রেপটা উঠে যাবে, রেপটা উঠে গিয়ে ওই জায়গায় কি বলবে? বিসর্গ নীতি। দু বিসর্গ যোগ হচ্ছে নীতি, এইভাবে হয়ে গেল দুর্নীতি। এবার দেখেন লিখলাম হচ্ছে আবিষ্কার, কি লিখলাম? আবিষ্কার। দেখেন আবিষ্কার, ওকে, আমি আপনাদের কমেন্টগুলো দেখতেও পাচ্ছি না, একদম মানে ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছে, কিন্তু আমি আমার ফোনে আমার মানে মোবাইল ডেটাতে চালাচ্ছি, যে কমেন্টটাতে আসবে অতি বাজে অবস্থা ইন্টারনেটে। যাই হোক, আবিষ্কার আসে। এমনি আবিষ্কার কি দিব? বিসর্গ সন্ধি, এই যে যুক্ত মাত্রা মূর্ধন্য স আছে। তাহলে দেখেন আমরা আগে লিখব যে আবি বিসর্গ যোগ কা ইকুয়াল হচ্ছে আবিষ্কার। তার মানে কি আমরা বিষয় শুধু দ্রুত বা ইজিলি বুঝতে পারলাম যে শব্দের মধ্যে কি থাকবে? ওকার, র, রেফ। কি কি থাকছে? শব্দের মধ্যে থাকবে ওকার, র, রেফ এবং যুক্ত ব্যঞ্জন থাকবে তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স। আর এইগুলো কম্বিনেশন পাইলে আমরা তাকে বলছি বিসর্গ সন্ধি। এখন দেখেন আমরা যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি শিখলাম, এইগুলোকে আমরা কেন নিপাতনে বলছি? এখানে কিন্তু প্রশ্ন হতে পারে যে এইগুলো কেন নিপাতনে, এগুলোকে আমরা কেন নিপাতনে সিদ্ধ সন্ধি বলছি বা কেন নিপাতনে বলা হচ্ছে? ওকে, তো প্রশ্ন হতে পারে। এখন প্রশ্নের উত্তরটা হচ্ছে একটা শব্দ দেখেন, আমি যদি দেখি যে ষোড়শী, মনীষা, একাদশী, বৃহস্পতি। আসেন বৃহস্পতি দিয়ে উদাহরণটা দিই। দেখেন বৃহস্পতি, এটার সূত্র অনুযায়ী আমরা বিসর্গ সন্ধি সূত্র অনুযায়ী এটা অবশ্যই বিসর্গ সন্ধি হওয়ার কথা, কিন্তু এটা বিসর্গ সন্ধি না হয়ে এটা সন্ধি বিচ্ছেদ আমরা পাই এরকম যে বৃহৎ যোগ পতি। কিন্তু বিসর্গের নিয়ম অনুযায়ী হওয়ার কথা এরকম যে বৃহ যোগ পতি। কিন্তু এটা কেন করে হলো? দেখেন এই শব্দটার কোনো অর্থ পাওয়া যায় না, এটা কোনো অর্থ নেই। কিন্তু বৃহৎ মানে হচ্ছে বড়, আর পতি বলতে এখানে বৃহস্পতি বলতে দেবতাকে বোঝানো হচ্ছে, সেটা পরে বিষয়। কিন্তু এটার অর্থ আছে, এটার অর্থ আছে। এই কোনো অর্থের সুবাদে কিন্তু আমরা বৃহৎ লিখেছি, নইলে কিন্তু আমরা এটাই ইউজ করতাম। ঠিক আছে। আবার আশ্চর্য, আমরা লিখি কি?
আব যোগ চোর যোগ, এখন আব বিসর্গের কোনো অর্থ সঙ্গতি রক্ষা হচ্ছে না, এই জন্য আমরা আশ্চর্য দিয়েছি হচ্ছে বিসর্গ সন্ধি। আবার দেখেন আমরা লিখি যে বনস্পতি, কি লিখি বনস্পতি, দেখেন এটা সন্ধি কি লিখি যে বন যোগ পতি, কি লিখি বন যোগ পতি। এখন দেখেন চাইলে তো বনস্পতি কিন্তু দন্ত স আছে, তার মানে এটা তো বিসর্গ সন্ধির আওতাভুক্ত হওয়ার কথা, কিন্তু কি বিসর্গ সন্ধি বলতে আমরা দেই না, তখন দেখেন বন বিসর্গী বিসর্গ এই দুটোর কোনো অর্থ পাওয়া যায় না, এই জন্য এটাকে আমরা সন্ধির মধ্যে দিতে পারি না। এবং মনে রাখবেন যে তপবন কিন্তু এই গত কয়েকদিন আগে মানে গত পরশুকাল, হ্যাঁ বিউপিতে কিন্তু পরীক্ষা হয়েছিল, পরীক্ষাতে কিন্তু বিউপি আপনারা জানেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তো এই ইউনিভার্সিটি কিন্তু এই হচ্ছে তপবন পরীক্ষা এসেছিল। তো বিশ্ব সমিতির পরীক্ষা কিন্তু অনেক জাতি আসে, আর আপনারা বিগত যারা প্রাইমারি পরীক্ষা দেবেন প্রাইমারিতে বাংলার কিন্তু প্রশ্ন প্রচুর রিপিট হয়, বিশেষ করে সন্ধি বিচ্ছেদ বলেন বা এক কথায় প্রকাশ বলেন বা সমাস বলেন, এগুলো কিন্তু প্রচুর রিপিট হয়। তো আপনি বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখবেন, তাহলে সন্ধিতে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই তো গেল আমাদের সন্ধির উপরে একদম খুবই একটা ছোটখাটো আকারে বেসিক ক্লাস। এখন দেখেন এই সন্ধি বিষয় সন্ধির কিছু এক্সেপশন আছে, আসলে একটু এক্সেপশন গুলো করিয়ে দিই। এই সন্ধির এক্সেপশন কি, দেখেন কয়েকটা শব্দ আছে, একটা হচ্ছে নীরব, এরপর আছে হচ্ছে নীরস, এরপর আছে নীরব, সব নিবে, এরপর হচ্ছে নিরক্ত। এই কয়েকটা একটু দেখুন, লিখেছি একটা লিখছি নীরব, একটা লিখছি নীরস, একটা লিখছি নীরব, একটা হচ্ছে নিরক্ত। দেখেন এখানে সবগুলোতে নয় দীর্ঘইকার আছে আর র বা উকার আছে, তার মানে এগুলোকে দেখে হচ্ছে বিসর্গ সন্ধি, হ্যাঁ এগুলো অবশ্যই বিসর্গ সন্ধি। তবে আমরা এর আগের টেকনিক শিখলাম যে সাইন থেকে বুঝবো বিসর্গ সন্ধি সেই সাইনটাকে উঠে দিতে হয়, কিন্তু এখানে আমরা ওই সাইনটাকে উঠাই দিতে পারবো না, উঠাই না দিয়ে যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, শুধু যে কাজটা করবো যতগুলো দীর্ঘইকার আছে সবগুলোকে হ্রস্বইকার বানাবো। তাহলে নীরবে শুধু কি হবে নয় হ্রস্বইকার বিসর্গ যোগ হচ্ছে র, নীরব মানে এই আকার আসবে। তাহলে নীরস কি হবে একই নিয়মে নয় বিসর্গ হ্রস্বইকার যোগ রস, নীরস হয়ে যাবে। তাহলে বাকিটা আপনাদের জন্য কাজটা করব, তা হচ্ছে নীরব। দেখেন নীরবে কি আছে, তাহলে নয় শুধু হ্রস্বইকার হয়ে যাবে বিসর্গ যোগ র, আর নীরব তো নয় হ্রস্বইকার হয়ে যাবে বিসর্গ থাকবে আর যোগ থাকবে রক্ত। এই হলো এই এক্সেপশন, এগুলো আবার নির্বাচনের মধ্যে না, এগুলো নির্বাচনের মধ্যে রয়েছে এক্সেপশন। ঠিক আছে, মনে থাকবে না, পারবেন তো? আশা করছি পারবেন, এখান থেকে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ এখন তানভীর বলছে যে স্যার থাক, এত ইম্পর্টেন্ট আলোচনা বুঝতে পারছি কম। ঠিক আছে, আজকে ক্লাস বেশি লেন্দি করছি না, আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আর আপনারা যারা উপসর্গের ক্লাস করবেন বা উপসর্গের ক্লাসটা লাগবে, তো একটু কাইন্ডলি আমাকে মেসেজ করবেন, আপনারা হয়তো আমাকে জানেন, অনেকে আমার আইডি চেনেন, আমি তারপর সালাম দেখে দিয়ে একটা কমেন্ট করছি, এর আগে একটা গ্রুপে লিংক দিলাম, এটা আমার আইডি হচ্ছে তৌহিদুর রহমান, আমি আসসালামু আলাইকুম লিখে কমেন্ট করেছি, আপনারা এই আইডিতে একটু মেসেজ দিবেন, আমি আপনাদেরকে উপসর্গের যে ক্লাসটা এই ক্লাসের লিঙ্কটা দিব, এই ক্লাসটা করে নেবেন। ঠিক আছে, কারণ আজকে বোর্ডের অবস্থা খারাপ, যে আমার মার্কার দেখেন চারটা মার্কার কোনটাই ভালো কাজ করছে না ঠিকঠাক মতো, লিখছে না। তো নেক্সট ক্লাসগুলো ইনশাআল্লাহ ঠিকঠাকভাবে থাকবে, আপনারা আজকে আর বেশি প্রেশার নিয়েন না, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করে আমাকে জানাবেন যে স্যার বা ভাবি যেভাবে অ্যাড্রেস করবেন, কোনো সমস্যা নেই, এটা বুঝি না এটা পারি না, আমি আমাদের চেষ্টা করবো। আর কোনো প্রশ্ন ছোটখাটো প্রশ্নের সমস্যা থাকে আমার যে গ্রুপের কথা বলেন যে টপিক্স বাংলা পাঠশালা, এই গ্রুপটা দেখে আপনি আপনার প্রশ্নটা জাস্ট পোস্ট করবেন, দেখবেন যে হয় আমি বা আমার অ্যাডমিন প্যানেলে কেউ আছেন কেউ না কেউ আপনার প্রশ্নের সমাধান দিয়ে দিবেন। ঠিক আছে, তো ঠিক আছে আজকের কথা না বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন, সবার অন্য কিছু শুভকামনা রইল দোয়া, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ থাকতে আমার সদিচ্ছা পূরণ হবে। আসসালামু আলাইকুম।